ভারতের বুকে, পশ্চিমবাংলার বুকে শিক্ষক শিক্ষা কর্মীদের একক সংগঠন হিসাবে সর্ববৃহৎ সংগঠন। আর এই বৃহৎ সংগঠন হয়ে গড়ে ওঠার কাঠ পর্বে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে তার সরতাম আমি এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক তিনি নির্দিষ্ট করে 1954 সালের ঐতিহাসিক আন্দোলনের কথা উল্লেখ করেছেন। আমিও 54 সালের ঐতিহাসিক শিক্ষক সংগ্রাম সেরূপ তার উপরে গুরুত্ব আরোপ করব। কিন্তু একটা আন্দোলন হঠাৎ করে কোনো সময় গড়ে ওঠে না, তার জন্য দীর্ঘ সময়ে সরষে পাকাতে হয় আন্দোলন সংগ্রাম গড়ে তোলার। সেই কাজটা সম্ভবত স্বাধীনতার পরই সেই কাজটা শুরু হয়েছিল, কিন্তু সংগঠনকে আন্দোলনের মুখে নিয়ে আসার ক্ষেত্রে প্রাক স্বাধীনতা যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হয়েছে। এখন সে কথা বলতে গেলে বলতে হয় যে 1921 সালে যে সংগঠনের জন্ম হয়েছিল সেই সংগঠন স্বাধীনতা পর্যন্ত অর্থাৎ 1947 সাল পর্যন্ত 26 বছরকে দুটো ভাগে ভাগ করা যায়। এক 1930 সাল পর্যন্ত অর্থাৎ 21 থেকে 30 এবং দ্বিতীয় ভাগ 30 থেকে 47। একথা বলছি এই জন্য একটা বিদেশি শাসন, ইংরেজ সাম্রাজ্যবাদের শাসন এবং তার শাসনের স্বার্থে শিক্ষার সুযোগ বৃদ্ধি করার প্রশ্ন, সেই শিক্ষার সুযোগ কখনো আপামর জনগণের জন্য হতে পারে না, হয়নি। এখন আমরা লক্ষ্য করে দেখেছি বিদ্যাসাগরের যুগে পরপর পরপর স্কুল গড়ে উঠতে শুরু করলো ব্যাপকভাবে, এবং বিদ্যাসাগর যখন শিক্ষার দায়িত্বে ছিলেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, তখন তিনি বলতেন নিঃশর্ত জমিতে বিদ্যালয় বাড়ি তৈরি করো, আমি তোমাদের স্কুল অনুমোদন করে দেব। সেভাবে পরপর পরপর অনেক স্কুল গড়ে উঠল। কথাটা উল্লেখ করছি এই জন্য, দেখা গেল 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ সংগঠিত হলো, সিপাহী বিদ্রোহ তাকে দমন করার জন্য ব্রিটিশের কোন দিক থেকে কোনো খামতি ছিল না, প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে। এবং 1858-59 সালে বিদ্যাসাগরকে বলা হলো এত স্কুল সরকার চালাতে পারবে না, স্কুলগুলো চলছে, ছাত্ররা আসছে, পড়াশুনো তখন শুরু হয়েছে। ব্রিটিশ সাদা চামড়ার মানুষদের বিলেত থেকে নিয়ে এসে শিক্ষা দিতে গেলে পর যে অর্থ ব্যয় হবে, তার থেকে
যদি এখানেই শিক্ষা প্রচলন করে শিক্ষা প্রচার করা, শিক্ষার প্রসার ঘটানো যায়, প্রসার মানে ওদের করণিক তৈরি করার জন্য শিক্ষার প্রসার ঘটানো যায়, যে দৃষ্টিভঙ্গি করণিক তৈরি করার জন্য, সেই দৃষ্টিভঙ্গি আপামর জনগণের জন্য কখনোই হতে পারে না, তা হয়ও না। এখন এটা যেমন বিদ্যাসাগরের যুগে ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে 30 সালের পর, অর্থাৎ 30 সালটা আমি বলছি এই জন্য, প্রভাব করেছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের সশস্ত্র যে বিদ্রোহ, এই সশস্ত্র বিদ্রোহে একেবারে বিলেতের কর্তা ব্যক্তিরা তারা সব প্রমাণ গুনতে শুরু করলেন। কারণ প্রতিদিনের ব্রিটিশের কলোনিগুলোতে, উপনিবেশগুলোতে সশস্ত্র বিদ্রোহ সম্বন্ধে তাদের ধারণা হয়ে গেছে। তাই তারা শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে সীমিতভাবে চলতে শুরু করল। তো প্রসঙ্গত যে কথা বলতে, যে বিদ্যাসাগরকে বলা হলো আমরা 58টা স্কুল পরিচালনা করব 2 বঙ্গে। বিদ্যাসাগর বলল তথাস্তু। বাকি স্কুলগুলো বিদ্যাসাগর চালিয়েছেন, চালাতে গিয়ে বিদ্যাসাগর দেউলিয়া হয়েছেন। সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন সেটা। এখন এখানে শিক্ষার সম্প্রসারণের জন্য সেভাবে কাজ করতে শুরু করলো না। এখন শিক্ষার স্বার্থ ও শিক্ষাদানের প্রক্রিয়ায় যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থকে সুরক্ষিত করা, কথা হচ্ছে বোধহয়, তারা ভাবেননি ব্রিটিশ তখন যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, তারা শিক্ষকদের স্বার্থে, তাদের মান মর্যাদার স্বার্থে কথা বলবে, কিন্তু অধিকারের স্বার্থে, ভারতীয় নাগরিকদের অধিকারের স্বার্থে কথা বলবে, এটা তারা কখনো অনুমান করেনি। অন্যদিক থেকে যে জমিদার শ্রেণীর সঙ্গে ব্রিটিশের গাঁটছড়া বাঁধা ছিল, সেই জমিদার শ্রেণীর তাদের পছন্দ মতো শিক্ষক না হলে শিক্ষকের পরিবর্তন করানো হতো। আমি বোঝার সুবিধার জন্য উল্লেখ করছি, এখানে তো বীরভূমের মানুষ তো আছেন, তাই তো? হ্যাঁ। তো ধরুন বোলপুর থেকে শিউরি যাওয়ার জন্য বাঁক কটা আছে? 32টা নাকি এরকম তো? 32টা। এত বাঁক হবে কেন? আমি বোঝার সুবিধার জন্য বলছি। জমিদাররা তারা ঠিক করে দিয়েছে কোথা দিয়ে রাস্তা হবে। ব্রিটিশের মানতে হয়েছে, ব্রিটিশ তো গাঁটছড়া বেঁধেছে। ঠিক সেরকম ধরুন বাঁকুড়ার মানুষ তো নিশ্চয়ই আছেন, এখানেই বসে আছে। আচ্ছা, আপনার বেলিয়াতর থেকে বাঁকুড়া ঢুকতে 16টা বাঁক আছে। আমি ছোটগুলো বাদ দিচ্ছি, 16টা বাঁক আছে। অত বাঁক তো দরকার ছিল না, সোজা রাস্তা করা যেত, করা হবে না। জমিদারদের তাদের পছন্দ মতো তারা যে তালিকা দিয়ে দিয়েছেন, দাগ মেরে দিয়ে, ব্রিটিশ সেটাকেই গ্রহণ করেছে। যখন আমরা বলি যে আমাদের দেশের সরকারটা, যে এখনকার যে স্বাধীন দেশের সরকারটা, এটা জমিদার পুঁজিপতিদের সরকার,
তখন অনেকে জমিদার পুঁজিবিদদের সরকার জমিদারি প্রধানত বিলোপ হয়ে গেছে। আপনি জান না, উত্তরপ্রদেশে 15,000 একর জমির মালিক, আমি জানি ওই ডাম্পি নামে ভদ্রলোক ছিলেন, তার 15,000 একর জমি এখনো বহাল জমিয়াতেই তার জমি জমা সবই আছে। আবার ঔরঙ্গাবাদে সেখানে একটা ফার্ম হয়েছিল, ফার্মটা জন্মলগ্ন থেকেই ছিল এই ধরুন বোধহয় 22-23,000 একর জমি নিয়ে। তারপর সেটা এখন আরো বড় হয়েছে, কারণ নার্স সুইস নামে একটা কোম্পানি ওটা করেছিল, সেটা রয়্যাল সুইস অফ অস্ট্রেলিয়া, তার সঙ্গে তারা অ্যামালগামেট করে নার্স সুইস নাম দিয়ে এখন 53,000 একর জমিতে ফার্মটা আছে। বুঝতে হবে যে জমিদারদের সঙ্গে ইংরেজ সাম্রাজ্যবাদের সম্পর্ক আর পুঁজিপতি এবং জমিদারদের সম্পর্ক ভিন্ন মোড়কে একই রকম ফলদান করে। অর্থাৎ শিক্ষক সংগঠন তাদের যাদের জন্ম হয়েছিল পেশাভিত্তিক কথা বলার জন্য 1921 সালে, সেই সংগঠন ধীরে ধীরে গণ আন্দোলনের পরিসরে ঢুকে পড়ল এবং ঢুকে পড়ল পরাধীন দেশে। এটা নয় যে স্বাধীন হওয়ার পরে ঢুকে পড়েছে, কারণ 54 আন্দোলন তো স্বাধীনতা উত্তর শিক্ষক আন্দোলন। এখন আমরা দেখছি যে মানে আগে 30 সালের কথা উল্লেখ করেছি। ধরুন 30 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা সশস্ত্র যুব বিদ্রোহ যাই বলুন না কেন, সেটা ঘটার পর চট্টগ্রামে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এদের বোধহয় এদের সঙ্গে সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এখন এরপরে যখন বরিশাল জেলাতে সম্মেলনটা হলো 1931 সালে, সেটা 10ম সম্মেলন, খুবই গুরুত্বপূর্ণ। এই 10ম সম্মেলনে সেখানে কিন্তু আপনার আলোচিত হলো এইভাবে স্কুল বন্ধ রাখা যাবে না, সেই প্রস্তাব গৃহীত হয়েছে এবং প্রস্তাবে ভোটাভুটিতে প্রস্তাব যায়নি, গৃহীত হয়েছে। শিক্ষার স্বার্থে, ছাত্র স্বার্থে আমাদের স্কুল খুলতেই হবে। ছাত্রদের ওপরে যে দমন পীড়ন হচ্ছে বা তাদের যেভাবে পুলিশ ডেকে ডেকে হয়রান করছে, অত্যাচার করছে, সেটা বন্ধ করতে হবে। সেই দাবি উত্থাপিত হয় 1930-31 সালে এবং সেখানে যে চট্টগ্রামের তখন কানঙ্গুপাড়া হাই স্কুলে সেখানে হেডমাস্টার মশাই ছিলেন, যার ছবি ওখানে আছে, সত্যপ্রিয় রায়। তিনি তার স্কুলে খোলার দাবি যেন করলেন, নিজস্ব স্কুলে খোলার দাবি করলেন এবং ছাত্রদের গায়ে হাত দেওয়া যাবে না সে ব্যাপারে সোচ্চার হলেন। ফলে যখন 54 ঐতিহাসিক শিক্ষক আন্দোলনের কথা আমরা স্মরণ করব, তখন এই কথাগুলো প্রেক্ষাপটে এই কথাগুলোকে বাদ দেওয়া যায় না। যেমন 1921 সালে সংগঠন গড়ে ওঠার প্রেক্ষাপটে যে 1917 সালে যে বলশেভিক বিপ্লব সফল হয়েছিল, বলশেভিক বিপ্লব সফল হওয়ার পর পৃথিবী জুড়ে যেসব কলোনিয়াল কান্ট্রিজ তাদের অভ্যন্তরে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার এবং সংগঠন গড়ে তোলার
নানান ধরনের সংগঠন, শুধু রাজনৈতিক সংগঠন না, গড়ে তোলার গতিবেগ লাভ করেছিল, তারই অংশ। 21 সালেই হয়েছে সংগঠনটা। 21 সালের একটা কথা যদি আমি আপনাদের বলি, তা স্বাধীনতা সংগ্রাম চলছে, 20 সালে স্বাধীনতা সংগ্রামের একটা পর্ব, এবং তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আত্রেই নদী পার হয়ে, দিনাজপুরের মানুষ এখানে আছেন, দিনাজপুরে ওপারটা এখন বাংলাদেশ, তখনও ওপারটা মানে তখন ওপারটা পূর্ববঙ্গের অংশ আর কি, আর এটা পশ্চিমবঙ্গের অংশ, এরকম যদি ভাগ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার পথটা থামিয়েছিলেন, তাদের একটা ওখানে পত্তনী ছিল, সেখানে উনি কিছুক্ষণ বিশ্রাম করেছেন। তাকে গায়ে যেটা হয়, একটা ভাঙা হাতলটা নেই, একটা চেয়ার এনে দিল, ওরকম সুপুরুষ, ওরকম লম্বা চওড়া মানুষ, উনি বসলেন, আর সবাই বসলো আলোচনা করতে তার সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছড়িয়ে গেছে সর্বত্র, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেছেন, তারা বলেছেন, ও বাবু মশাই, আমাদের এখানেতে যে লড়াই হচ্ছে, আমাদের এখানে যদি লেনিনের মতো একজন নেতা থাকতেন, তাহলে আজকে কিন্তু ইংরেজকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারতাম, তাড়াইতে পারতাম। গোপাল হালদারের এক লেখা থেকে পেয়েছি। তো এরকম যে মনোভাব, একজন গাঁয়ের, দিনাজপুরের একজন কৃষক, তার বর্ণনা দিয়েছে, লম্বা সুশ্রু, কারণ তার বড় দাড়ি আছে, বৃদ্ধ, তিনি বলছেন, তার মানে হচ্ছে যে সোভিয়েতের বিপ্লব, রুশ বিপ্লবের বার্তা কিন্তু দিনাজপুরেও পৌঁছেছিল। 1921 সাল, 17 সাল থেকে 21 সাল, এই 4 বছরের ব্যবধানে সেখানে পৌঁছে গেছে। তখন তো আটকে দিত সব। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এই 30-এর পরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তারা তাদের স্বাধীনতা সংগ্রামে ক্ষেত্রে একটু ভিন্ন হবে, যে উপাদান সংগ্রামে সাহায্য করেছে সংগঠন, সেটা কিন্তু মহামূল্যবান সম্পদ। এই সম্পদ কিন্তু এবিটি নিজস্ব সম্পদ, সংগঠনের নেতৃত্ব তো করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 54 সালের আন্দোলন, যেমন 54 সালের আন্দোলনে অনেক কথা এখানে আজকে প্রস্তাব উত্থাপন করতে যে প্রস্তাবক করেছেন এবং সংগঠনের সম্পাদক, সাধারণ সম্পাদকও ব্যাখ্যা করেছেন। আমি যে কথা এখানে উল্লেখ করতে চাই, তা এটাও দেখতে হবে 54 সাল আপনারা দেখবেন সারা পৃথিবীর ইতিহাসে 54 সাল একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগোষ্ঠী, তখন দুটো শিবির হয়ে গেছে। 54 সালে দুটো শিবির হয়ে গেছে, অর্থাৎ সমাজতান্ত্রিক শিবির এবং সাম্রাজ্যবাদী শিবির। কিন্তু তার মধ্যেও লক্ষণীয় বিষয় হচ্ছে যে 54 সালে একটা তৃতীয় শিবির গড়ে ওঠার একটা অভিযান শুরু হয়েছিল। 54 সালেই প্রথম পৃথিবীর বুকে নলালাইন কনফারেন্স গড়ে ওঠে, যারা সাম্রাজ্যবাদের পক্ষেও না, আবার তখন তো ব্লক হয়ে গেল, ব্লক তো আগে থেকেই ব্লক ছিল, আর ব্লক বেড়েছে। আগে ন্যাটো আর ওয়ার্সো ছিল, তারপর ন্যাটো, ওয়ার্সো,
সিয়েটো গড়ে উঠেছে, ন্যাটো বর্ষত আগে হয়ে গেছে, গড়ে উঠেছে। সামরিক যে শিবির একে অপরের সহযোগিতায় লাগবে। এর বিকল্প, তৃতীয় বিকল্প তৈরি করার জন্য শুরু হলো নরওয়ালাইন মুভমেন্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অন্যান্য দেশে আপনার সুকর্ণ ছিল ইন্দোনেশিয়া, আব্দুল কালাম নাসের ছিল মিশরের, এবং অন্যান্য অনেকেই তারা যুক্ত হয়ে গেল। এই 54 সালেতেই আপনার সংগঠিত হলো ইন্দোনেশিয়ার বান্দুমে নরওয়ালাইন কনফারেন্স। আর নরওয়ালাইন কনফারেন্স যে হলো, তার মধ্য থেকে একটা তৃতীয় বিকল্প ধারা গড়ে তোলার জন্য বিশ্বব্যাপী শান্তির আন্দোলন গড়ে তুলতে সহায়তা করেছিল। যতটা সমাজতান্ত্রিক দেশের পক্ষ থেকে শান্তি আন্দোলন গড়ে তোলার পক্ষ থেকে তত্ত্বর করে এগোতো, তাতে অনেক দ্রুত গতিতে এগিয়েছে। এবং আফ্রিকার দেশগুলোতে মুক্তির সংগ্রাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই নরওয়ালাইন কনফারেন্স definitely that helped to develop the movement of freedom in all African countries. তাদের লড়াই সংগ্রামে গতিবেগ বাড়ল। এই যে পরিবেশ পরিসর, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের 1954 সালের শিক্ষক আন্দোলন, ধরুন আমি তখন এখানে সাধারণ সম্পাদক বললেন তার 12 বছর পরে তিনি জন্মেছেন। আমি তখন স্কুলের ছাত্র। মাস্টারমশাইকে সত্যপ্রিয় রায় কিভাবে জানি না, ওনার কিন্তু হিপনোটাইজ করার একটা ক্ষমতা ছিল। উনি কি করে আমাকে বাচ্চা স্কুলে পড়া বিমান তাকে কিন্তু আকর্ষণ করেছিলেন, সেটা আমি ওনাকে বলেছিলাম। উনি আমাকে আকর্ষণ করেছিলেন। যুগান্তর পত্রিকায় ফার্স্ট পেজে প্রকাশিত হয়েছিল ওনার কালার ধরে ওনাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এবং সেটা দেখে কাগজটা দেখে তখন আমাদের বাড়িতে আনন্দবাজার, যুগান্তর, বসুমতী আর আনন্দবাজার থাকতো না, স্টেটসম্যান পত্রিকা থাকতো। তো বাড়ির অন্যেরা প্রথম আনন্দবাজারটা নিত, আমি প্রথম যুগান্তরটা নিতাম। যুগান্তরের ছবিটা দেখে আমি পড়লাম নিউজটা, পড়ে তখন আমার যে ফোন নাম্বার গুলো আছে বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আর এটাও মনে রাখতে হবে তখন সবার বাড়িতে ফোন ছিল না, ল্যান্ড ফোন সবার বাড়িতে ছিল, তখন তো আর সেলফোন ছিল না। তা আমি আমার 5 বন্ধুকে ফোন করলাম যে স্কুল শুরু হওয়ার 10 মিনিট আগে, 15 মিনিট আগে আসতে হবে না, স্কুল শুরু হওয়ার 40 মিনিট আগে আসতে হবে, 40 থেকে 45 মিনিট। বলে কেন রে? আমি বললাম যে মাস্টারমশাইকে যেভাবে কালার ধরে গ্রেপ্তার করেছে, আমরা আজকে স্কুল করবো না, ধর্মঘট করবো। তাহলে পারবি? আয় না, পারবি না। আমরা কিন্তু দ্বন্দ্ববন্ধের কর্তা না, স্কুলের উঁচু ক্লাসের আমরা ছাত্র না, নিচু ক্লাসের ছাত্র। উঁচু ক্লাসের ছাত্ররা আমাদের গেটে তখন সাহায্য করেছে, বলে এটা তো আমরা ভাবিনি, কাগজ দেখেই তো আমি ঠিক করেছি। এর মধ্যে একজন খুব হেল্প করেছিল ভীষণভাবে, সে হচ্ছে প্রশান্ত ভট্টাচার্য নামে একজন, মারা গেছে আমার বন্ধু। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য, তার ভাইপো, আর বাকিরা ছিল। একজন অসুস্থ, আসতে পারবে না, 4 জন মিলে ধর্মঘটটা করে দিলাম। এবং এই যে শিক্ষকদের ধর্মঘট আমার মতো ছাত্রদের মনেও রেখাপাত করলো, তাহলে গণ আন্দোলনের অন্যান্য অংশ তাদের মধ্যে নিশ্চয়ই রেখাপাত করেছে। আমি তো তখন সবকিছু বুঝিও না, কিন্তু 1953 সালে
যে ট্রাম 1 পয়সা ভাড়া বৃদ্ধির ট্রাম আন্দোলন, সেটা কিন্তু প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে, এটা ভুলে গেলে চলবে না। সাধারণ সম্পাদক বলবার সময় বললেন কিন্তু ট্রাম আন্দোলনটা বলেনি। ট্রাম আন্দোলন ভীষণভাবে, কারণ বইতেও নেই, বইটা এক জায়গায় আছে, যে বইগুলো করা হয়েছে আপনাদের শতবর্ষের বই ইত্যাদি ইত্যাদি, আর ঐতিহাসিক 54 আন্দোলন, তাতে এক জায়গাতে আছে উল্লেখ করা আছে আছে বলছি তো। কিন্তু এই ট্রাম আন্দোলনটা ভাবুন তো, যে 1 পয়সা ভাড়া বৃদ্ধির আন্দোলন, এখন 1 পয়সার ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন? 10 টাকা ভাড়া বৃদ্ধি হলে তো আন্দোলন করতে পারছেন না। আমি প্রেক্ষাপটটা বুঝতে পারবো। স্বাধীনতার স্বল্প পরেই ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ ট্রামওয়েজ কোম্পানি, তার কোনো লোকসান হচ্ছে না, যেটা কমরেড জ্যোতি বসু বিধানসভার ভাষণে বলেছিলেন। আমি ব্যালেন্স শিট দেখেছি, স্টিল দে আর প্রফিটিং আউট অফ দেয়ার rendering service to the people through tramways company. তারা প্রফিট করছে, তারা কেন আবার বাড়াবে 1 পয়সা? যার জন্য প্রথম সুযোগে 67 সালে যখন স্বল্পস্থায়ী যুক্তফ্রন্ট হলো, তখন বিধানটায় এই ব্যাপারটা বাধা দেননি, যে প্রস্তাব দেওয়া হলো জাতীয়করণের জন্য, বা জাতীয়করণের জন্য প্রস্তাব জ্যোতি বসু আগেও দিয়েছিলেন, কিন্তু তখন বিধানটায় গ্রহণ করবেন কি করে? গভর্নমেন্ট মিডিয়া না করলে তাদের পরিচিত ছিল না। পরে দেখা গেল যে যুক্তফ্রন্ট, প্রথম যুক্তফ্রন্টেই ওটা জাতীয়করণ করা হলো। ট্রাম আন্দোলন কলকাতার আন্দোলন, কিন্তু ট্রাম আন্দোলনে আপনাদের বিভিন্ন জেলায় দেখবেন, আপনারা তো যে জেনারেশন তা নয়, আপনাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, ট্রাম আন্দোলন অনেকে বিভিন্ন জেলায় গ্রেপ্তার হয়েছে। কারণ ধর্মঘট যখন হয়েছিল, সারা বাংলা ধর্মঘট, সেই সারা বাংলা ধর্মঘটে ট্রাম আন্দোলনের অত্যাচারের বিরুদ্ধে যখন বিদ্যাসাগর কলেজের ডেমনস্ট্রেটর গুলিতে মারা গেল ওই কলোয়ারি ডিস্ট্রিক্টে, তারপরেই কিন্তু আরো 3 জন মারা গেল। তারপরে ধর্মঘটের আহ্বান জানানো হয়েছিল, সেই ধর্মঘটে সারা রাজ্যব্যাপী রাজ্যের অনেকেই তারা গ্রেপ্তারও হয়েছে, ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এই পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে 54 শিক্ষক আন্দোলন, 12 দিনের যে অবিরাম সংগ্রাম, সেই অবিরাম সংগ্রাম শিক্ষক সমাজকে, বাংলার শিক্ষক সমাজকে সারা দেশের মানুষের সামনে মর্যাদা দিয়েছে। তারা শুধু তাদের নিজেদের কথাই বলছে না, তারা শিক্ষার স্বার্থে কথা বলছে। শিক্ষা ব্যবস্থা যে প্রতি সময় বক্তব্য রেখেছেন, কারণ আগে তো ছিল স্কুল এডুকেশন উইদিন দি অ্যাম্বিট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর তত্ত্বাবধানেই হতো, সেখান থেকেই ডিগ্রি দিত। 1953 সাল পর্যন্ত সেটাই চলেছে, যদিও পরে 1 বছর বাড়ানো হয়েছিল। যারা আগে পড়তো 1954 সালও দিয়েছে, 54 সাল দুটো হয়েছে, বোর্ডও হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছে, কারণ সুইচ অফ করতে সময় লেগেছে, আমি যা ডকুমেন্টারি এভিডেন্সে দেখেছি। তারপর তো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিভাবে গঠিত হবে তার জন্য বক্তব্য শুরু হয়েছে 1958 সাল থেকে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সর্বক্ষেত্রে নির্দিষ্ট লিখিত বক্তব্য পেশ করেছে, এবং ধীরে ধীরে ধরুন যে এটা তো রাজ্যের সংগঠন, যে অল ইন্ডিয়া সংগঠন যখন হয়ে গেল, অল ইন্ডিয়া সংগঠন মানে মাধ্যমিক শিক্ষক সংঘ বোধ নাকি, ওটা পরে হয়েছে, আইএসটিএফএস বহু পরের সংস্করণ, আগে হয়েছিল ডেমোক্রেটিক, ওগুলো পরের ব্যাপার। এই জেনারেশন এটাই জানে, আগের ব্যাপারটা ছিল ডেমোক্রেটিক টিচার্স সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশন, এরকম একটা নাম ছিল।
ওটা পরে পরিবর্তন হয়ে ওটা হচ্ছে আইএসটিএ, বিএসটিএ, এসটিএ এসব হয়েছে। দারুণ সভাপতি হয়েছিলেন কমরেড সত্যপ্রিয় রায়, মানে আমি বলছি কেন মাস্টারমশাইয়ের প্রতি এরকম আকর্ষণটা হলো, সারা দেশের মানুষ বলছে ওনাকেই হতে হবে। 1954 আন্দোলন 70 বছর আগে হলেও যে উপাদানগুলো দিয়ে গেছে সেগুলো মানে অমূল্য উপাদান রেখে গেছে, এবং তারই পথ ধরে শিক্ষক আন্দোলনে যেরকম বিভিন্ন সময় রূপান্তর হয়েছে শিক্ষক আন্দোলনে, ধীরে ধীরে শিক্ষক আন্দোলন গণ আন্দোলনের গতিবেগ সৃষ্টি করতে যে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছে, এটা অস্বীকার করা যায় না। এখন যারা শিক্ষকতা করেন তারা এটা পরিমাপ করতে পারবেন না যে কি ধরনের গতিবেগ সঞ্চার করতে সাহায্য করেছে। ধরুন সত্যানন্দ ভট্টাচার্য, তাই তো, যে বহরমপুরের সন্তোষ ভট্টাচার্য তো তার পায়ে একটু ডিফেক্ট ছিল, পায়ে ডিফেক্ট থাকা সত্ত্বেও তিনি মুর্শিদাবাদের গণ আন্দোলন বিকশিত করতে যে ভূমিকা পালন করেছেন সেটা তো আমরা তো ব্যক্তিকে ঘিরে ভাবি না, কিন্তু তখন ব্যক্তির প্রশ্নটাই ছিল। যেভাবে উনি ভূমিকা পালন করেছেন সে কর্তব্য না। আমি একজন মাস্টারমশাইয়ের কাছেই শুনেছি, সেই সময় তিনি মাস্টারি করতেন, মারা গেছেন পরে। তিনি বলছেন ওনাকে থেকে তো আমি আকৃষ্ট হয়েছি, এই যেভাবে গণ আন্দোলন বিকাশের পক্ষে কাজ করেছেন। সেটা হচ্ছে যখনই ধর্মঘট ডাকা হতো, ধর্মঘটের প্রচারে মাইক্রোফোন নিয়ে প্রচার করতেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন। ওনাকে তো নৃশংসভাবে হত্যা করা হলো, শহীদের মৃত্যুবরণ করেছেন। আমি মানে অনেক কথা বলার আমার মনে হয় প্রয়োজন নেই, যেটা কিছু কথা তো বলতেই হবে। সেটা হচ্ছে ধরুন যে প্রচার, যে বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা হয়েছে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, আপনাদের বইতেই পড়েছি, বই থেকেই বলছি, যে যেভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা গড়ে তোলার ক্ষেত্রে তার নির্দিষ্ট ভূমিকা ছিল, তিনি সহযোগিতার হাত সবসময় প্রসারিত করেছেন, এবং তার সঙ্গে গিরিশচন্দ্র বসু, তাদের ডেকে আনা হতো, মাস্টারমশাইরা নিয়ে আসতেন। গিরিশ বসু যিনি বঙ্গবাসী কলেজ প্রতিষ্ঠা করেছেন, যোগেশচন্দ্র চৌধুরী, তার নামে পরে কলেজ হয়েছে, তিনি করেননি। রমাপ্রসাদ মুখোপাধ্যায়, রমানন্দ চট্টোপাধ্যায়, যিনি একই সঙ্গে প্রবাসী এবং মডার্ন বিউরো পত্রিকার এডিটর ছিলেন, তারা সব সময়তেই সব ক্ষেত্রেই সহযোগিতা করেছেন। আর তৎকালীন সময়ে আপনাদের মুখপত্রের যিনি সম্পাদক ছিলেন হেমতাকান্ত চৌধুরী, তিনিও এই ব্যাপারটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সঙ্গে ইন্টারভিউ নিয়ে লেখাগুলো ছাপা হতো। সেই লেখা ধরুন সেখানকারই একটা কথা থেকে উল্লেখ করছি, আচার্য প্রফুল্ল রায় কথাটা বলেছিলেন, যেটা এখনো সমানভাবে সত্য, আপনারা সংঘবদ্ধ হন বলছে। তখন তো এইভাবেই কথা হতো, আত্মহিতায় শিক্ষা হিতায় চ, নিজেদের স্বার্থে এবং শিক্ষার স্বার্থে। ছোট্ট দুটো কথার মধ্য দিয়ে এই যে এখন আত্মচিন্তায় আমরা মগ্ন থাকি, এই আত্মচিন্তায় মগ্ন হওয়াটা এটা সবসময় ছিল না। সাধারণভাবে তো নিজেকে তো সবাই ভালোবাসে, আর নিজের স্বার্থ সবাই দেখতে চায়।
কিন্তু এটা ব্যাপকভাবে পরিবেশটাকে দূষিত করেছে আপনার 1998 সালের উদারীকরণের অর্থনৈতিক নীতি সমূহ। উদারীকরণের অর্থনীতি কিন্তু আমাদের অনেক বেশি আত্মকেন্দ্রিক করেছে, অনেক বেশি নিজেকে নিয়ে ভাবো, লাসেফিয়ার থিওরি, যেটা নিজেকে নিয়ে ভাবো, অপরের কথা ভেবে লাভ কি, এই দিকে ছেড়েছে, যা নাকি গণতান্ত্রিক আন্দোলন এবং তার পরিবেশকে দূষিত করতে সাহায্য করে। সেই পরিবেশ এখন আছে। তাই 54 আন্দোলনের ঐতিহাসিক যে গুরুত্ব, সেই গুরুত্বকে আমরা স্মরণ করব। সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের আত্মশুদ্ধি বলবো কেন জানি না, বোধহয় আত্মশুদ্ধি কথাটা খুব খারাপ কিছু না। আমাদের ধর্মের আবেশ নেই, সেটা আমাদের করার প্রয়োজন আছে। যে জনহিতায় করার প্রয়োজন আছে। আচার্য গৌরচন্দ্র রায় বলেছেন, মানে আত্মহিতায় আর শিক্ষার হিতায়, এবং আত্মহিতায়, জনহিতায়, শিক্ষার হিতায়। তাহলে চ বলতে হবে, শিক্ষা হিতায় চ, তাহলে সেটা করা সম্ভব। যদি লিগাসিটাকে আমাদের টানতে হয়, তাহলে একথা সত্য যা এখানেতে উত্থাপিত হয়েছে, আপনাদের সম্পাদক উল্লেখ করেছেন, যে ছাত্র, ব্যাপক ছাত্র আছে, শিক্ষক নেই, পড়াশোনা হচ্ছে না। এমন তো স্কুল আছে যে স্কুলে হয়তো 700 জন ছাত্র, শিক্ষক আছে 4 জন, কি আছে না? আবার এমনও স্কুল আছে যেখানে ছাত্র আছে হয়তো 300 জন, কিন্তু শিক্ষক আছে 25 জন বা 20 জন, আছে না? 54 জন আছে, তো বলছে 54 জন আছে। এই যে অবস্থানগত বিষয়, এখনকার সময় যদি আমরা, মানে শরীর চৌধুরী গান লিখেছিলেন মাস্টারমশাইদের আন্দোলনকে ঘিরে, আর সেই গান এখানে পরিবেশিত হলো। সুকান্ত লিখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অনেকে লিখেছেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তো সাহিত্যের, সংস্কৃতির বিকাশ খুব, মানে মনে আকর্ষণ করার মতো বিকাশের পর্ব চলতে থাকে। এখন সেদিক থেকে একটু লাভনেস আছে, কিন্তু যেহেতু এত বড় গৌরবোজ্জ্বল একটা আন্দোলন সংগ্রাম, যা পশ্চিমবাংলার মানে গণতান্ত্রিক আন্দোলনে মোড় ঘোরাতে সাহায্য করল। ধরুন, যেমন 53 সালের ট্রাম আন্দোলনের কথা উল্লেখ করলাম, 54 সাল, তারপর 56 সালে যখন বঙ্গবিহার সংযুক্তির প্রস্তাব আসলো 2 সরকারের পক্ষ থেকে, কেন্দ্রের সরকার, 3 সরকারের পক্ষ থেকে, কেন্দ্রের সরকার এবং বিহার ও পশ্চিমবাংলা সরকার সহমত হলো, তার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন অবশ্যই 54 সালের শিক্ষক আন্দোলন ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে। কেন বলছি? ধরুন, ডক্টর মোহিত মৈত্র জার্নালিজম পড়াতেন, পরে উনি জার্নালিজমের ডিপার্টমেন্টের হেড হয়েছেন। তিনি তো কোন রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন না, কিন্তু 54 এই শিক্ষক আন্দোলনে তিনি সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছিলেন, এসেছিলেন। আবার 56 সালে বঙ্গবিহার সংযুক্তি বিরুদ্ধে যে
সভা হয়েছিল, এই সভায় অবশ্য আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। কলকাতা কলকাতা মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে, সেখানে আমি দেখেছি ওনার নাম প্রস্তাব হচ্ছে, উনি আপত্তি করছেন। কয়েকজন দুম করে নাম বলে দিয়েছে জ্যোতি বসু আপত্তি করেছেন, এবং তারপর ওনার নাম প্রস্তাব জ্যোতি বসু করেন। কিন্তু না অনেকেই বলছিল না আপনি হন। জ্যোতি বসু বলছেন না উনি। এবং আপনাদের বলতে পারি, up to that point of time he was not connected with any political party. তার সঙ্গে আমার সখ্যতা হয়েছিল, তিনি সব কথা আমাকে বলেছেন, তার থেকে বুঝতে পারছি। কারণ তিনি এই যে অবস্থাটা আমি বলছি, এগুলো সব তো শিক্ষক আন্দোলনের ফসল। শিক্ষক আন্দোলন যে উপহারগুলো দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের এরেনায়, তার ফসল এগুলো। এবং এই মোহিত মৈত্র তিনি পরবর্তী সময়ে ব্যাপক কয়েকটি কাজকর্মে যুক্ত হয়েছিলেন। এবং আমি যে কথাগুলো বললাম এর সপক্ষে দাঁড়িয়ে আপনাদের লেখা বই থেকে একটু উল্লেখ করি। সেটা হচ্ছে, বলেছিলেন ডক্টর জ্ঞানচাঁদ তার লেখায়, এটা বাংলা করা নেই, কাজে আমাকে ইংরেজিতেই পড়তে হবে। The issues that it raises are difficult and cannot be easily solved, but it would be highly risky, really dangerous to evade, highly risky and dangerous to evade the short-sighted men who are calling for strong repressive measures against what are really symptoms of a serious malady, are doing great disservices to the future of the country. They would be precipitating a crisis which would soon get out of their control. আমি যে কথাগুলো বললাম মাঝখানে, সেটাকে জাস্টিফাই করছে এই জ্ঞানচাঁদের এই 54 আন্দোলন সম্পর্কে বক্তব্য। ফার রিচিং এফেক্ট গড়ে উঠেছে। এখন যাই হোক, এখন যে অবস্থা বিরাজ করছে আমাদের রাজ্যে শিক্ষা জগতে, একটা তো ছাত্র শিক্ষক তার রেশিও মানে কমপ্লিটলি ইমব্যালেন্স। সেখানে আবার যুক্ত হয়েছে শিক্ষায় মানে অনাবিল বেনিয়ম, দুর্নীতি এবং চূড়ান্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অভাব। এটা একটা দুটো ক্ষেত্রের ব্যাপার না, সর্বত্র সারা রাজ্যে। এর বিরুদ্ধে লড়াই সম্বন্ধে আপনারা যারা নাকি শিক্ষকতা করেন, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন, কিন্তু যারা যোগ্যতা অর্জন করেছে তারা ধুলোবালি খাচ্ছে। যোগ্যতা অর্জনকারী শিক্ষক হিসাবে পদবাচ্য হওয়ার আজকে যে অবস্থাটা আছে এখানেতে, ধরুন বেশিরভাগই তাদের শিক্ষক শিক্ষিকা হিসাবে কাজের তিন ভাগ বয়স তারা
বেরিয়েছেন, 1 ভাগ বয়সে বাকি আছে, কারোর ক্ষেত্রে 2 ভাগ বেরিয়েছেন, 2 ভাগ বাকি আছে। এখন এখানে কেউ কেউ আছেন যারা প্রাক্তন শিক্ষক, এখন শিক্ষকতা করেন না, আমি দেখে বুঝতে পারি প্রাক্তন শিক্ষক এখন শিক্ষকতা করেন না, পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য কি আছে? আমাদের নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে এখানে শিক্ষক দেখে মনে হচ্ছে না শিক্ষক সবাই। হ্যাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষক আছে বলে আমার চোখ বলছে, আমার চোখ বলছে। সদস্য আমার মতো লোক কম আছে, আমার মতো 84 বছর বয়সে ঘুরে বেড়ানো লোক কম আছে। আমি যে কথা বলতে চাইছি যে চারদিক থেকে রোগ ব্যাধি শিক্ষাক্ষেত্রকে আক্রমণ করেছে। একটা বিহিত তো করা প্রয়োজন আছে, এই বিহিত করবার জন্য নিশ্চয়ই গণ আন্দোলনের কিছু ভূমিকা আছে, কিন্তু এই ধরনের সেক্টরাল বিষয়তে সেই সেকশন থেকে আন্দোলনটা যদি ডেভেলপ না করা যায় তাহলে সেই আন্দোলন কখনো সফল হয় না। ফলে প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব শিক্ষক এবং শিক্ষক সমিতির উদ্যোগে একটা আন্দোলন সংগঠিত করার প্রয়াস নেওয়া উচিত। 54 সালের আন্দোলনের ঐতিহাসিক যদি মূল্য, যেটা নাকি লাস্টিং ভ্যালুস বলে থাকে, তাকে বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে আমি অনুরোধ করব আপনাদের সামনে যে যা হয়নি ওগুলো এখন কাটাছেড়া করে লাভ নেই, কিন্তু এই 2024 সালে ফেব্রুয়ারি মাসের আজকে আমরা দাঁড়িয়ে আছি 4 তারিখে। এটা কি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর এটা কি ভাবা যায় না যে একটা জোরদার শিক্ষার স্বাস্থ্যহানি যেটা হয়েছে, তাকে তো এই স্বাস্থ্যহানিকে কমপ্লেন খাইয়ে আপনি ভালো করতে পারবেন না, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভালো করতে হবে। একটা জোরদার আন্দোলন সংগ্রাম করা, হাজার হাজার কোটি কোটি, এখন সময় আছে তো কয়েকশো কোটি টাকা 9 সালে হয়ে গেছে এই শিক্ষার অঙ্গনকে কলুষিত করতে যে হাজার হাজার কোটি টাকা সংগৃহীত হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, আর তার বিরুদ্ধে সুস্থ আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে সংগঠিত শিক্ষক আন্দোলন ভূমিকা পালন করতে পারছে না। এটা যদি দাঁড়িয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। সেই জন্যই আমি অনুরোধ করব যে যা হয়েছে, কাউকে দোষারোপ করার কথার জন্য আমি বলছি না, কিন্তু যে আন্দোলন সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ব্রিটিশ রাজত্বের সময় চট্টগ্রামে কানন্দ পাড়ার হাই স্কুলে, সেখানে সত্যপ্রিয় রায় তিনি প্রধান শিক্ষক হিসাবে ছাত্রদের ওখানে হামলা করা যাবে না, ছাত্রদের হয়রান করা যাবে না এবং স্কুল বন্ধ রাখা যাবে না। আমি বলছি স্কুল আমি খুলবো, এবং তারপর বাধ্য করেছিলেন যে সত্যপ্রিয় রায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রাণ পুরুষ হিসেবে কাজ করেছেন, তার উত্তরাধিকার আপনারা 54 আন্দোলন ও তার উত্তরাধিকার লিখলে তো হবে না, উত্তরাধিকার থেকে এগোতে হবে, তার চাকা চাই, চাকাহীন এগোনো যাবে না।
তাই চাকা যুক্ত করার জন্য আপনারা আলোচনা করুন, আলোচনা করে পরীক্ষা উত্তর সময়ে ধরুন মার্চ মাস ফেব্রুয়ারি মাসের মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে এবং যারা নাকি বোর্ডের আন্ডারে নয় তাদেরও পরীক্ষা শেষ হয়ে যাবে। তখন কিন্তু একটা পরিবেশ তৈরি করার জন্য আপনাদের সমস্ত সংগঠন যত আছে, মানে 14 মার্চ লেট হয়ে যাবে, মার্চের শুরু। আচ্ছা ভালো, সেটা তার আগে তাদের একটু একটু মোকাবিলা করা উচিত, কারণ মানে সলতে পাঠানোর কাজটা 14 মার্চের আগে করা উচিত। তারপর 14 মার্চের মিটিংয়ের পর হ্যাঁ তেল দিলাম আর এটা দিলাম বলে হ্যাঁ আগুনটা জ্বালানোর জন্য, হ্যাঁ সেটা এটা করুন, আমি আপনাদের অনুরোধ করব। আর একই সঙ্গে বলবো যে যারা শিক্ষকতার কাজে যুক্ত আছেন তাদের স্কুলে গেলেন, পড়ালেন, চলে আসলেন, বা শিক্ষকদের সঙ্গে টিচার রুমে বসে কথা বললেন, একটু আপনার পাড়ার ছেলেটার সঙ্গে ছাত্র, আপনার পাড়ার ছাত্রদের সঙ্গে একটু কথা বলতে পারেন, তার সঙ্গে তাকে অনুজ হিসাবে গণ্য করে কথা বললে তার যেমন ভালো লাগবে, আপনিও কিন্তু কিছু রসদ পাবেন। তাই 54 শিক্ষক আন্দোলনের 70 বছরে তার ঐতিহ্যকে বহন করার জন্য একটু আপনাদের বর্তমানে যারা শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন তাদের রিওরিয়েন্টেশন দরকার আছে। আর এই রিওরিয়েন্টেশনই পারবে বাংলার মুখে গণতন্ত্র বিরোধী কার্যকলাপ রোধ করার ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করতে। সবশেষে যে কথাটা বলবো, এই নিখিল বঙ্গ শিক্ষক সমিতি যখন এই 11 সালে অর্থাৎ 1905 সালে যখন লর্ড কর্নওয়ালিস বঙ্গভঙ্গের জন্য লর্ড কার্জন যে বাংলাকে ভাগ করার জন্য যে ব্যবস্থা করেছিলেন, কর্মসূচি নিয়েছিলেন, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম ব্যাপকভাবে সংগঠিত হয়েছে এবং সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তখন কিন্তু জন্ম হয়েছিল এবিএসএ এবং বিএসএ নামক ছাত্র সংগঠন। আর অনেক মানে বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব। কিন্তু তখন তারপরেই শিক্ষায় দুরকম ব্যবস্থা আনার চেষ্টা করেছিল। তারপরে মানে তখন এবিটিএ হয়ে গেছে 2021-এ, 2023-এ, 2023-এ আমি দুঃখিত, 1923-এ চেষ্টা হয়েছিল শিক্ষাকে বিভাজন করা। মুসলিম ছাত্রদের জন্য এক ধরনের শিক্ষা আর হিন্দু ছাত্রদের জন্য আরেক ধরনের শিক্ষা। আর তখন এবিটিএ গড়ে উঠেছে। এবিটিএ ভেহেমেন্টলি আপত্তি করে কোন বিশেষ শিক্ষা যদি থাকে, যেমন টোলের শিক্ষা আছে, অর্থাৎ মানে ওই সংস্কৃত শিক্ষার জন্য টোল এখন খুব অল্প ছিল তখন, কিন্তু তথাপি কিছু ছিল, সেটা আছে, থাক, সেটা থাক। যদি মুক্তম থাকে মুসলিম ছাত্রদের জন্য সেটা থাক, কিন্তু শিক্ষা মুসলমানদের জন্য এক ধরনের ধর্মের ভিত্তিতে শিক্ষাকে বিভাজন করা যাবে না। এখনো তো সেই ব্যাপারটা আমাদের শিক্ষায় নয়, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের সুকৌশলী কর্মকাণ্ড প্রবাহিত হচ্ছে এবং সেখানে যার যা বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে মানুষ চলবে। কে কি খাবে, কে কি পোশাক পরবে, আমি তো বলি, অন্যদের কথাই বুঝতে পারি। আমাকে যদি বলে কেউ আপনাকে ধুতি বানিয়ে পড়া চলবে না,
আমি তো মরে যাব, আমি পারবো না অন্য কিছু করতে, কিন্তু অভ্যাস। তা এখন যদি কাউকে বলে এটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, এই পথ দিয়ে যাওয়া যাবে না, ওই পথ দিয়ে যাওয়া যাবে না, এটা অসম্ভব ব্যাপার। আমাদের দেশটা যেহেতু বহু জাতি, বহু বর্ণ, বহু ভাষা, বহু জাতি উপজাতি, বহু ধর্মের মিলন ক্ষেত্র, তাই আমাদের দেশের ঐক্য সংহতি তাকে রক্ষা করতে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত অখণ্ড ভারতকে গড়ে তুলতে যে ভূমিকা পালন করা প্রয়োজন, সেই ভূমিকা পালন করতে অবশ্যই শিক্ষিত মানুষের একটা বড় সংগঠিত অংশ, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের দায়িত্ব নিজেদেরই বুঝে নিতে হবে। আমার কথাই তারা বুঝবেন, আমি তা বলছি না। নিজেদেরই উপলব্ধি করতে হবে, নিজেদেরই দেশের স্বার্থে ভাবতে হবে এবং দেশের মানুষের তার সত্যিকারের স্বার্থে নীতিগুলো কার্যকরী করার জন্য ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন দৃঢ় করার জন্য ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা নেওয়ার মধ্য দিয়েই একমাত্র সম্ভব 54 সালের যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের যোগ্য হয়ে ওঠা। প্রত্যাশা করব সেই উত্তরাধিকারের যোগ্য হয়ে আপনারা উঠবেন এবং সত্যিকারের আপনারা নতুন ইতিহাসের অধ্যায় তৈরি করার শরিক হবেন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক বিমান বন্ধুকে। আমরা আগেই বলেছি যে 52 আন্দোলন এবং সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে একটি তথ্যচিত্র 22 মিনিটে এটা দেখানো হবে। আমাদের সবটাই রেডি আছে, একটু 2-3 মিনিট একটু সময় লাগবে। লাইভ আমরা অফ করছি, ধৈর্য ধরে বসুন, আমাদের চেষ্টা করব তথ্যচিত্র দেখানো। এই তথ্যচিত্রটা হয়ে গেলেই আমরা এখন বন্ধ করছি, সবাই অপেক্ষা করবে।